কেমন আছো? হ্যাঁ, এমনি তো ভালোই আছি, চলছে, যা গরম এই যা আর কি। আর নিউজটা তো নিশ্চয়ই শুনেছো। আশাজির কথা বলছিস না? হ্যাঁ, ভীষণ খারাপ লাগছে অ্যাকচুয়ালি। যখন টিভিতে পুরো লাইভ দেখছি না, খুব মনটা খারাপ লাগছিল। মানে আর আমি না ছোট থেকে সবাই লতা মঙ্গেশকরকে হয়তো বেশি পছন্দ করে, এটা মানে আমার যেটা মনে হয় সবার কথা শুনে। বাট আমি ছোট থেকে আশাজির ফ্যান। আমিও কিন্তু তুইও তাই? গুড। কারণ আমার যেটা মনে হতো, আমি জানি না, আমি তো গান অত বুঝি না, বাট ডেফিনেটলি শুনে তো একটা ওটা হয়, যেটা আশাজির মানে ওইরকম একটা স্প্যানে কিভাবে উনি যে আলাদা আলাদা ইয়েস। আমার মনে হয় আজকের দিনে আমরা জানি না মানে এটা কতটা লোকেরা মানবে, মানে শ্রেয়াকে আর সুনিধিকে যদি দুটোকে এক করে দেওয়া যায় তাহলে বোধহয় আশাজি। আরে এটা আমার ভীষণ মনে হয় যে ওনার মধ্যে যে কোয়ালিটি ছিল। ডেফিনেটলি লতাজি আমি ওনার সম্বন্ধে কিছু বলছি না, বাট আমি নিজে লতাজির থেকে আশাজিকে বেশি মানে মানি, ভালো লাগে। আর ছোট থেকে বিশ্বাস করবি না, কারণ আমার না ছোট থেকে অভ্যেস, যখন ছুটি, স্কুল ছুটি, মা তো অফিসে চলে যেত, আমি দরজা জানলা সব বন্ধ করে ঘরের মধ্যে শাড়ি টাড়ি পরে, আর এখনো আমার মনে আছে, আমি তখন আমার বাড়িতে রেকর্ড প্লেয়ার ছিল, রেকর্ডে চলতো আশাজির চোখে চোখে কথা বলো, আর তার সঙ্গে কনস্ট্যান্ট আমি এরকম এরকম নাচতাম। মানে ওই ধরনের গানগুলো আমার যে কি ভালো লাগতো। আর আমার মানে ছুটিগুলো কাটতে, কারণ যেহেতু মা থাকতো না, বাড়িতে একা থাকতাম, সময় কাটানোর একটা ব্যাপার ছিল, প্রচুর গান শুনতাম, অনেকে যে ঠাকুমার ঝুলি শুনতাম, বাট আশাজির এই ধরনের গানগুলো আর ওগুলোর সঙ্গে নাচ করা আমার একটা মানে বিশাল ছোটবেলার একটা সময় কাটানোর ভীষণ ভালো ব্যাপার ছিল, এবং ডেফিনেটলি হয়তো তখন থেকেই এই ভালো লাগাটা শুরু হয়ে গিয়েছিল। এটা তো হলো ছোটবেলাকার স্মৃতি, কিন্তু তুমি এতই লাকি যে তুমি অ্যাকচুয়ালি আশাতাইকে দেখেছো অনেকবার। অ্যাকচুয়ালি আমি লাকি এই জন্য, আমি না দেখেছি ওনাকে ডেফিনেটলি মহারাজজির জন্য। আচ্ছা, আসলে হলো এটাই যে আমার জীবনে যে মহারাজজি এসেছেন বম্বে আসার পরে, এত বছর ধরে আমি মহারাজজিকে দেখেছি, আর মহারাজজির কারণে এই সব লোকেদের সঙ্গে আমার দেখা হয়েছে। তো অ্যাকচুয়ালি আশাজির যে নাতনি, আমরা বলি জানাই, অ্যাকচুয়ালি মারাঠিতে বোধহয় জানাই, জানাই। তো ও যখন ছোট ছিল তখন ও কথা শিখতো। আচ্ছা, তো ও নেহেরু সেন্টারে ওয়ার্কশপে আসতো, ইভেন ভাবি আসতো ওকে নিয়ে মেনলি, বাট আশাজি বেশ কয়েকবার এসেছেন। তো ওইখানে আশাজির একটা আমার স্মৃতি আমি বলবো, ওখানে না আশাজি ওয়ার্কশপে আসতেন, ডেফিনেটলি উনি ভীষণ ভালোবাসতেন নাচ, উনি বলেওছেন বোধহয় অনেক জায়গায় উনি নাচতে খুব ভালোবাসতেন, কিন্তু ওনার নাচ শেখা হয়নি, উনি গানটাকেই প্রাধান্য দিন। বাট উনি অনেক বয়স অব্দি যেভাবে নিজের গানের সঙ্গে নেচে নেচে গাইতেন, তার একটা বিরাট ব্যাপার ছিল। আশাজি যেটা মেইন জিনিস ছিল, এই যে আমি বলছি আমার এত ভালো লাগে, আশাজি না সময়ের সঙ্গে সঙ্গে এগিয়েছেন একেবারে, এটা একটা খুব বড় ব্যাপার। তো ওখানে কি হয়েছিল, আমার এগুলো এখনো মানে বিশেষ করে আশাজি চলে যাওয়ার পরে আরো ছবির মতো সব দেখতে পাচ্ছি। ওখানে মহারাজজি কিছু বলছেন, আমি মাইকটা ধরে আছি, লিটারালি অনেকক্ষণ পরে ধরে আছি, মহারাজজি বলে যাচ্ছেন, আমি মাইক ধরে আছি, অনেকক্ষণ পরে আমার খেয়াল হলো যে এই হাতটা আমার আশাজির এখানে। হ্যাঁ, এবং যে মুহূর্তে ওটা আমি রিয়ালাইজ করেছি, আমার মনে হচ্ছে যে আমি কি করি, আর মাইকে মহারাজজি কথা বলছেন, আমি কথা বলতে পারছি না, আমি ইশারায় হাতটা তুলে এরকম করছি, বলছি সরি 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 সরি। তো উনি আমাকে বলছে কুছ নেই হতা হ্যায়, রাখো। মানে আমার এটা ধরে উনি এখানে আবার রেখে নিলেন। তো ওইরকম একজন শিল্পী অ্যাকচুয়ালি আমার বিরক্ত হয়ে যাওয়ার কথা, যে এতক্ষণ ধরে একটা মেয়ে কোনটা এরকম রাখা, ডেফিনেটলি এখানে প্রেশার তো ওনার পড়ছেই, সেখানে উনি আবার আমার হাতটা ধরে ওইভাবে রেখে নিলেন। তো এইগুলো মানে এই জন্য বলে না যে যারা প্রকৃত শিল্পী তারা এরকমই হন, ঠিক ওই অহংকার ব্যাপারটা তাদের মধ্যে থাকে না। অন্তত আশাজির কাছে আমি নেহরু সেন্টারে ওনাকে হয়তো বার দুদিন দেখেছি, সত্যি আমরা এতটাই লাকি, নেহরু সেন্টারে আশাজি সিম্পল মাইক হাতে নিয়ে দিল চিজ ক্যা হ্যায় আমাদের শুনিয়েছেন, মানে আমার গায়ে পুরো কাটা দিচ্ছে যেগুলো বলতে বারবার, যে চিন্তা করা যায় না যে ওই গান
ওনার পাশে বসে শুনছি, পাশে মানে পায়ের কাছে বসে, ওহো, মানে ভাবা যায় না এটা। আর সব থেকে যেটা আমার মানে একদম রয়েছে, আমি মহারাজের সঙ্গে আশাজির বাড়িতে গেছি। ওনার বাড়িতে না এন্ট্রি করতেই লিভিং রুমে একটা পোর্ট্রেট আছে ওনার, ফুল সাইজ, মানে পুরো দেওয়াল জুড়ে, পুরো না জীবন্ত ছবি যাকে বলে। বাবা, হ্যাঁ, আশাজি বসে আছেন, একটা কুকুর, ছবিটা আচ্ছা, হ্যাঁ দেখার মতো। মানে যতক্ষণ আশাজি আসেননি মনে হচ্ছিল আশাজি সামনেই রয়েছেন, মানে এরকম একটা ছবি ওনার ওখানে রয়েছে। তো সেখানে একটা এক্সপিরিয়েন্স বলি। এক তো ওনার সাথে ছবি তোলার সময় আমি এখানে বসেছি, ন্যাচারালি আশাজি, আমি এখানে, উনি আমাকে বলছেন না না পাশে সোফায় বসে ছবি তুলেছি, এটা একটা বিরাট ব্যাপার আমার কাছে। এন্ড সেকেন্ডলি কফি উনি আমাদের জন্য, আচ্ছা নিজের হাতে সেদিন আমার জন্য, ডেফিনেটলি আমাদের জন্য নয়, মহারাজজির জন্য রান্না করেছিলেন নিজের হাতে, এবং সেটা উনি বলছেন যে আমি পোলাও বানিয়েছি। এইগুলো তো মানে ভাবাই যায় না। প্লাস আমরা তখন কফি দিয়েছে আমাদের, তো উনি দেখেই বলছেন আরে এ তো কফি কম হয়েছে, তো পুরো সাদা সাদা, কফি নিয়ে এসো। তো ওরা কফি নিয়ে এসছে, উনি নিজে হাতে করে চামচ নিয়ে কফিটা গুলে দিচ্ছেন। মানে এইগুলো যে একটা কি ব্যাপার। আরেকটা আমি কথা বলি, সেই প্রথম ওনার বাড়িতে দেখেছিলাম, তখন না অত ওই ডিফিউজার হ্যান ত্যান অত আমরা জানতাম না, এটা কোভিড এর আগে গেছি, অন্তত আমার নলেজ অত ছিল না। তো ওনার বাড়িতে আমি প্রথম দেখেছিলাম ঘরের প্রতিটি কোণে একটা জ্বলছে কিছু প্রদীপের মতো, আর উপরে একটা লিকুইড। আমি ভাবছি এটা কি, এরকম কেন? তারপরে আমি জিজ্ঞেস করলাম, তো মানে ওনাকে নয়, ওনার কাজের যারা ছিল মহিলা ওনাদের, তো বললেন যে মানে ঘরটা রিফ্রেশ হয় তখন। আজকে তো আমিও জ্বালি বাড়িতে ডিফিউজার, কিন্তু ওই সময় আমার ধারণা ছিল না। ওটা আমি প্রথম ওনার বাড়িতে দেখেছিলাম। আর তার থেকে যেটা লাস্ট মানে গত বছর, তারপরে আশাজিকে আমি দেখেছি। আচ্ছা, সেটা আমাদের মহারাজজির কালাশ্রমের তরফ থেকে আশাজিকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল, সেখানে গিয়েছিলাম। আর উনি এত সুইট, মানে প্রত্যেকের সাথে পার্সোনালি যখন আমরা প্রণাম করছি, ওনার সাথে কাছে যাচ্ছি, প্রত্যেকের থেকে উনি জানতে চাইছেন যে মানে তুমি কে, তোমার নাম কি, এরকম মানে এই যে জিনিসগুলো, এটা মহারাজজিও করতেন, ভীষণ ভাবে করতেন। তো সেই জন্য বারবার মনে হয় যে ওইরকম বড় শিল্পীরাই এরকম করতে পারেন। আর আমরা যারা কিছু জানি না সেভাবে আমাদের মনে হয় যে আমরা কি হলাম। বাট সত্যি কথা, মহারাজজিও বলতেন যে গুরুকে দেখে অনেক কিছু শেখা উচিত। তো এইগুলো ওনাদের মতো শিল্পীদের থেকে আমাদের সবার শেখা উচিত। আরেকটা কথা যেটা না বললেই নয়, ওই সময় যখন আশাজি এসেছিলেন তখন উনি 91, কারণ ওই সময় ওনার লাইভ কনসার্টের প্রিপারেশন চলছে, দুবাইতে বিরাট করে হচ্ছে। তো যেখানে হয়েছিল এই ফাংশনটা, লিফট থেকে অনেকটা হেঁটে অডিটোরিয়ামে যেতে হয়। তো হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল আশাজির জন্য। তো উনি লিফট থেকে বেরিয়েছেন, হুইল চেয়ার, বলছেন কে হোগা, মানে সবাই বললো যে শাশ্বতী দিদি ছিলেন, যে আপনার জন্য রাখা হয়েছে, অনেকটা হাঁটতে হবে। একদম পরিষ্কার বলেন যে না না আমি হেঁটে যাব। মানে এই যে একটা ব্যাপার, এই যে একটা কি বলে এটাকে, জীবন শক্তি না, জীবনী শক্তি, এই যে ব্যাপারগুলো, এগুলো অ্যাকচুয়ালি শিল্পীদের হয় বিকজ অফ দেয়ার এই যে আর্ট, মিউজিক হোক, ডান্স হোক, এই যে আর্ট, আমাদের যে এত রিচ কালচার, এই যে জিনিসগুলোই না এই শক্তিটা দেয়। যখন লাইভটা দেখছিলাম তখন জানাইকেও বারবার দেখাচ্ছিল, জানাইকে ছাড়া বোধহয় আশাজি কিছু ভাবতে পারতেন না। মানে ওনার 24 ঘন্টা যদি কখনো ক্লিপ যেখানেই দেখতে পাবে, জানাই ওনার সাথে আছে, সব জায়গায় নিয়ে যেতেন। মেয়েটিও খুব মিষ্টি। বাট আশাজির মানে শেষ অব্দি, আচ্ছা ওই দিন না উনি আশাজি বারবার বলছিলেন, মানে খুবই আমাদেরও খারাপ লাগছিল যে দিদি চলে গেছে, মহারাজজি চলে গেছেন, এবার আমার সময়। তো শাশ্বতী দিও বকলেন যে না না এসব কি বলছেন দিদি। বাট সেটাই হলো, 1 বছরের পরে উনি চলে গেলেন। বাট ওনারা কি হয় জানো তো, ওনাদের তো মৃত্যু হয় না, না সেটা ঠিক, তাই না? শুধু আশাজি বলে না, দেখো আমাদের উত্তম কুমার কবে মারা গেছেন, আজ কত বছর। একটা শিল্পী কে মানে শিল্পী হলেই এটা সম্ভব আমার মনে হয় যে এইভাবে মনে রাখা। এখনো উত্তম কুমারকে নিয়ে সেলিব্রেশন হয়। তো এই ধরনের শিল্পী তো অমর সবাই।
ওনার শরীর হয়তো আমাদের মধ্যে নেই, বাট ওনারা তো বেঁচে থাকবেন। হ্যাঁ। আর এই আমাদের স্মৃতিতে, এই যে আমি বলতে গিয়ে ভীষণ ইমোশনাল হয়ে যাচ্ছি, সেদিন লাইভ দেখতে দেখতে তো আমি মানে লিটারালি আমি কাঁদছিলাম আশাজির কথাগুলো যখন মনে পড়ছিল। তো খুব খারাপ লাগছে। আর আরেকটা যেটা আমার দুঃখ থেকে গেছে, আশাজির বাড়ি যখন গিয়েছিলাম উনি বলেছিলেন, মলি আমি কোনোদিন পাওয়াই যায়নি, আমার খুব ইচ্ছে, খুব শুনেছি পাওয়াই নাকি খুব সুন্দর হয়েছে। তখন আমি বলেছিলাম যে হ্যাঁ দিদি আমি চেষ্টা করবো, কিন্তু আমি না সাহস পাইনি সত্যি কথা বলতে, যে ওইরকম মাপের একজন শিল্পীকে আনার জন্য যে সম্মান, যে মর্যাদা এবং যে সিকিউরিটি প্রটোকলস যেটা দরকার ছিল সেটা আমি করতে পারবো কি পারবো না এই ভেবে আমার আর ওটা করা হয়নি। অনেকবার ভেবেছি, অনেকবার, কিন্তু সেই দুঃখটা আমার থেকে গেল, এই আর কি। কিন্তু যেমন তুমি বললে, ওনার একটা ভেতরে যে জয় অফ লিভিংটা ছিল সেটাই আমরা সকলে মনে রাখবো। আর উনি তো ওনার আর্টের থ্রু সব সময় আমাদের মধ্যে, আমাদের সঙ্গে। প্লাস ওনার একটা আশা তাইয়ের একটা বাংলা কানেক্ট যেটা ছিল না, সেটা মানে দুর্ধর্ষ ছিল। আচ্ছা, বহু বছর মাঝে উনি আমাদের পুজোয় গান না, আধুনিক গান যেগুলো হয় পুজো, মাঝে অনেক বছর উনি করেননি। তারপরে আবার কিছু বছর আগে উনি পুজোর গানও করেছিলেন বাংলাতে, আর উনি বাংলাতে মানে কথাও বলতে পারতেন। আর আমার কাছে একটা ভিডিও আছে, যদি তুই একবার দেখিয়ে দিস, সেটা হচ্ছে যে উনি বাংলা গান গাইতে গাইতে বলছেন যে কথা ভুলে যাচ্ছি, আর আমি এতটাই বোকা ওনার সামনে গিয়ে বলতে গেছি, ওনাকে গিয়ে নিজেকে কাজল করে আমি আবার বলেও ফেলাম, আপনার সামনে আমি গাওয়ার চেষ্টা করছি, বাট উনি কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন যে মানে আমি যদি বলি তাহলে উনি ওটা ওইভাবে গাইবেন। মহুয়া একটুখানি, মহুয়া জমেছে আজ, মহুয়া জমেছে আজ, কেন খুশি লাগ आपके सामने तो ना पाल के वो आहा। তো এই যে জিনিসগুলো এই বয়সে এসে আর ওই রকম জায়গায় পৌঁছানোর পরে এই ধরনের মানুষ আমার মনে হয় পৃথিবী থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। সেজন্য আমাদের পৃথিবীটাও আর আগের মতো অত সুন্দর থাকছে না। কিন্তু ওদেরকে মনে করেই আমাদেরকে যতটা আমরা পারি পৃথিবীটাকে ভালো রাখার চেষ্টা করা যায়। ডেফিনেটলি ভালো লোক আছে বলে আজও চলছে, বাট ভালো লোকের সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে, এটাই হলো কথা। তাহলে আজ এতটাই? হ্যাঁ রে, এতটাই, কারণ ভীষণ মনটা ভারী হয়ে যাচ্ছে। চলো দু একটা গান শুনি, তাহলে ভালো লাগবে আশাজির। আর সকলকে তাহলে বাই করে দাও। নমস্কার। নমস্কার।